দুপুরের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। দেশে ৫০ বছরেও হয়নি নির্বাচন কমিশন গঠনের আইন। নতুন ইসি গঠনের লক্ষ্যে বিকেলে রাজনৈতিক সংলাপে বসছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তবে বিএনপি বলছে সার্চ কমিটির মাধ্যমে গঠিত কমিশন নিরপেক্ষ হতে পারে না, আর তাই এ সংলাপে অংশ নেবে না তারা। আর সংলাপে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের পরামর্শ দেবে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। আস্থার সংকট কাটাতে কমিশন গঠনে সংবিধানের আলোকে আইন প্রণয়নের পরামর্শ বিশ্লেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। সংবিধানের ১১৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে প্রণীত আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন। কিন্তু গত ৫০ বছরেও হয়নি নির্বাচন কমিশন গঠনের সেই আইন। আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান কমিশনের মেয়াদ। তাই নতুন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি। সোমবার প্রথম দিন সংলাপে অংশ নেবে জাতীয় পার্টি। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের পরামর্শ দিবে দলটি। বসে আলোচনা করে এটা সঠিক একটা আইনে পরিণত করা উচিত, যে এই আইনেই হবে, অর্থাৎ নির্বাচন কমিশন কারা হবে। বাংলাদেশে অনেক সংস্থাই রয়েছে যেগুলোর আইন থাকা উচিত। আর সার্চ কমিটির মাধ্যমে গঠিত কমিশন নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না দাবি করে সংলাপে অংশ না নেওয়ার কথা বলছে বিএনপি। যারা সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না, যারা অবাধ নিরপেক্ষ নির্বাচন বিশ্বাস করে না, তারা সংলাপের মধ্যে দিয়ে একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবে, এটা কেউ বিশ্বাস করে না। তো সেই সংলাপে গিয়ে কি লাভ? আর কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট কাটাতে স্থায়ী আইন প্রণয়নের পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচন কমিশনকে কেন্দ্র করে এই আইন যদি তৈরি হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি স্বচ্ছতার জায়গা এবং নির্বাচনকে কেন্দ্র করে যে অস্বচ্ছতার জায়গা গত দুটো নির্বাচনে তৈরি হয়েছে, সেগুলো আমার কাছে মনে হয় অনেকাংশে কমে যাবে। জাতীয় সংসদ রয়েছে, সেই সংসদেও যদি আলোচনা করা হয় বা এই বিষয়ে একটা বিল আনা হয়, একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটা আইন করা যেতে পারে। এ পর্যন্ত গঠিত ১২টি নির্বাচন কমিশনের মধ্যে গত দুটি নির্বাচন কমিশন রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে গঠন করেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, নাবিলা, আপনি জানেন যে পরবর্তী সাধারণ নির্বাচন অর্থাৎ পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু আজ বিকেল থেকেই একরকম বলা চলে যে শুরু হচ্ছে। অর্থাৎ গেল দুই নির্বাচন কমিশন যেভাবে দায়িত্ব পালন করেছে বা যেভাবে নির্বাচন কমিশন গঠন হয়েছে, আপনারা আগের প্রতিবেদনটিতেই দেখলেন যে আসলে নির্বাচন কমিশন গঠনের স্বাধীনতার ৫০ বছরেও কিন্তু বাংলাদেশ কোনো সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে পারেনি। সেই আইন না থাকার কারণেই কিন্তু গত দুই নির্বাচন কমিশন, গত দুই মেয়াদের নির্বাচন কমিশন যেভাবে গঠিত হয়েছে, সেই প্রক্রিয়ায় কিন্তু এবারে অনুসরণ করা হচ্ছে, এমনটি কিন্তু আমরা আজ বিকেল থেকে লক্ষ্য করছি। এবং বিশেষ করে বলা চলে যে এবারের যে প্রক্রিয়া, সেটিও কিন্তু আগের ২০১২ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান যে প্রক্রিয়াটির একটি চালু করেছিলেন, সেই প্রক্রিয়াটি কিন্তু ২০১৬ সালে বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনিও অনুসরণ করেছিলেন। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজ বিকেলে সেই নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ, সেই সংলাপটি শুরু হবার কথা রয়েছে। এবং বিকেল ৪টায় বঙ্গভবনে, আমরা এখন বঙ্গভবনের এখানে যে জায়গাটিতে রয়েছি, সেই জায়গাটিতেই আমরা বলতে পারি যে অল্প কিছুক্ষণ পরেই সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। অর্থাৎ আজ প্রথম দিনের এই রাজনৈতিক যে সংলাপ, সেই সংলাপে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, তারা জাতীয় পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার টেবিলে বসবেন। এবং আমরা যতটুকু জেনেছি যে এই আলোচনাটি আজকের মাধ্যমে শুরু হলেও পরবর্তীতে এর আগের আলোচনাগুলি, আগের বছরের আলোচনাগুলি
প্রায় 1 মাস ধরে চলার পরে সার্চ কমিটি গঠন এবং তার পরবর্তীতে সেখান থেকে সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন গঠনের যে প্রক্রিয়াটি হয়েছিল সেটি প্রায় 1 মাস লেগে গিয়েছিল। আপনারা জানেন যে বর্তমান KM নুরুল হুদার নেতৃত্বে যে নির্বাচন কমিশন সেটির মেয়াদ শেষ হবে 14ই ফেব্রুয়ারি 2022-এর শুরুতেই, এবং সেই অনুযায়ী সেই বিবেচনায় এই পুরো প্রক্রিয়াটি কিন্তু ফেব্রুয়ারির আগেই শেষ করতে হবে এবং আশা করা যাচ্ছে যে সেই প্রক্রিয়াটি আজ বিকেল থেকে শুরু হবে এবং পরবর্তীতে এখন পর্যন্ত 22 ডিসেম্বর জাতীয় সংসদের যে দলটি রয়েছে অর্থাৎ 14 দল আওয়ামী লীগের শরিক দল জাসদ, সেই জাসদের পক্ষ থেকেও কিন্তু এখানে আলোচনা করতে আসা হবে। সব মিলিয়ে এই পুরো প্রক্রিয়াটি কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোকে মহামান্য রাষ্ট্রপতির আলোচনার টেবিলে বিভিন্ন বিষয় উপস্থাপনের জন্য একটি ক্ষেত্র তৈরি করে। সেটি বিকেল 4টায় শুরু হবে। এরপরে নতুন কোনো সংবাদ যোগ হলে আমরা আবারও জানিয়ে দেব সেগুলো। এখন পর্যন্ত এই ছিল ইসির গঠনে রাষ্ট্রপতির সঙ্গে যে সংলাপ, সেই সংলাপে বঙ্গভবন থেকে আমার কাছে সবশেষ তথ্য। নাবিলা। বঙ্গভবন থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার দেবাশিস রায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধান আরও বলেন, নৌবাহিনীকে যুগোপযোগী ও শক্তিশালী করতে নানামুখী কাজ চলছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর সদস্যদের সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন শেখ হাসিনা। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বঙ্গবন্ধুর অনুকরণে রাখা প্রতীকীতে কুচকাওয়াজের মাধ্যমে আরোহণ করছেন কমিশন পাওয়া 44 জন নৌ অফিসার। এই অর্জনে তাদের পেরিয়ে আসতে হয়েছে কঠোর প্রশিক্ষণ। আর বাংলাদেশ নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নবীন নৌ কর্মকর্তাদের কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার আহ্বান জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। তিনি একটা বিষয় অনুধাবন করেছিলেন যে বাংলাদেশের যে বিশাল সমুদ্র অঞ্চল, সেই অঞ্চলকে রক্ষা করা, তার সার্বভৌমত্ব রক্ষা করা এবং সেখানে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে যাতে করে এই সমুদ্র সম্পদ আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়নে ব্যবহার করতে সক্ষম হই। প্রতিবেশী দেশ মিয়ানমার এবং ভারতের সাথে সমুদ্র সীমা জয়ের পর বিশাল সেই সমুদ্র সীমা নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্ব অপরিসীম। তাই নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপ দিয়েছেন আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নও সমানভাবে কাজ করার আহ্বান জানান নৌ সদস্যদের। বাংলাদেশ নৌবাহিনী আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ এবং পেশাদার বাহিনী হিসেবে মর্যাদা লাভ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ সকল ক্ষেত্রে তাদের আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও মর্যাদা, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও অত্যন্ত উজ্জ্বল হয়েছে। কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশ মাতৃকার সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার্থে তোমরা নিরলসভাবে কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আয়োজনে যুক্ত হল নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল নেভাল একাডেমিতে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন। সততা, দেশপ্রেম এবং আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে সেনা ও বিমান সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নৌ সদস্যদের কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামীতে নৌবাহিনী যুদ্ধ জাহাজ তৈরি করবে এবং বঙ্গোপসাগরের অতন্ত্র প্রহরী হবে এই নৌ সদস্যরা। বাংলাদেশ নেভাল একাডেমি থেকে কমল দে, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কূটনৈতিক সাফল্যের কারণেই মিয়ানমার ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ সমুদ্র সীমা নির্ধারণ করতে সক্ষম হয়েছে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেন তিনি। এদিন কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশি এবং বিদেশি দুই কূটনীতিককে প্রথমবারের মতো বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স পদক প্রদান করা হয়। আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদানের জন্য বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ
আল মেহেদিকে এ পদকে ভূষিত করা হয়। অন্যদিকে দেশি কূটনীতিকদের মধ্যে সমুদ্র সীমা নির্ধারণ ও জরিপ কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত খোরশেদ আলমকে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে শেখ হাসিনা বিমুগ্ধ বিস্ময় নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। জাতির পিতা ১৯৭৪ সালে যে মেরিটাইম বাউন্ডারি নিয়ে আইন করে যান এবং মিয়ানমারের সাথে আলোচনা করে এই সমুদ্র সীমা ব্যাপারে কিছু সিদ্ধান্ত দিয়ে যান। আমাদের দুর্ভাগ্য ১৯৭৫ সালে ১৫ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর যে সরকারগুলো এসেছিল, যেমন জায়াল জিয়া, জায়াল এরশাদ বা খালেদা জিয়া, তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা আসে তখনই আমরা এই সমুদ্র সীমা কীভাবে বাস্তবায়ন করতে পারি তার ব্যবস্থা নিই। আমাদের সরকারের আমলেই আমরা ভারত ও মিয়ানমারের সাথে বন্ধুত্ব রেখেও আমরা আমাদের এই মেরিটাইম বাউন্ডারির সমস্যা সমাধান করেছি। কাজে এটা আমাদের একটা কূটনৈতিক সাফল্য। আসলে আমার জন্য বই বা আমার জন্মদিন বা আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই, আমি কোনো কিছুই চাই না। আর আমার জন্য কিছু করা হোক সেটাও আমার কাছে কামনা না, কারণ আমি জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়েই কাজ করেছি। লেনদেনের ভাউচার দেখে এটাই প্রমাণিত হয় ইভ্যালির গ্রেফতার এমডি রাসেল ও চেয়ারম্যান অনেক টাকা বিদেশে পাচার করেছেন। হাইকোর্ট গঠিত বোর্ডের ৮ম সভা শেষে সময় সংবাদকে এমন ধারণার কথাই জানিয়েছেন বোর্ড প্রধান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এদিকে কোম্পানিটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, আগামী ৪ থেকে ৬ মাসের আগে ইভ্যালির পাওনাদারদের ভালো মন্দ কোনো খবর দেওয়াই সম্ভব নয়। কামরুল হাসান সবুজের রিপোর্ট। যত দ্রুত উত্থান ঠিক তেমনই আকস্মিক পতন। ইভ্যালি বাংলাদেশের ই কমার্স খাতের এমনই এক প্রতিষ্ঠান। শত শত কোটি টাকা প্রতারণার দায়ে বন্ধ এই প্রতিষ্ঠানটির দেনা পাওনার হিসাব মেলাতে বর্তমানে কাজ করছে উচ্চ আদালতে নিয়োজিত ৫ সদস্যের বোর্ড। ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে এই বোর্ডের ৮ম সভা শেষে প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জানান, ইভ্যালি আবার চালু করা সম্ভব হবে নাকি বন্ধই হয়ে যাবে সেই আভাস দিতেও লাগবে কমপক্ষে আরও ৬ মাস। অ্যাকুরেটলি যদি আমরা ফিনান্সিয়াল অবস্থাটা যদি দাঁড় করাতে না পারি তাহলে আমরা এর পরবর্তী সিদ্ধান্তে যেতে পারবো না। কাগজপত্র রেডি করছি, কারণ কাগজপত্রের অবস্থা খুবই খারাপ অবস্থা আমরা পেয়েছি। এখানে এই বিল্ডিংয়ে কিছুই ছিল না, সবই লুটপাট হয়ে গিয়েছিল। সব কাগজ আছে কিনা আমরা এখন পর্যন্ত জানি না। ৩-৪ মাস ৬ মাস তো লাগবেই। জানানো হয়, ল্যাপটপ সহ ইভ্যালির অনেক সম্পদ চুরি হয়ে গেছে। প্রতিষ্ঠানটির অনুকূলে থাকা গাড়ি জব্দে মিলছে না বিআরটি এর সহযোগিতা, পাওয়া যাচ্ছে না ৩টি সিন্ধুকের পাসওয়ার্ড। হিসাব মেলাতে ঋণ বা বেতন বাবদ আগাম টাকা নেওয়া কোম্পানির কর্মীদেরও ডাকা হবে চিঠি দিয়ে। ইচ্ছে মতো বানানো ভাউচারগুলো সাক্ষ্য দিচ্ছে টাকা পাচারের দাবির পক্ষে। অনেক টাকার অনেক ভাউচার আছে, কেন কাকে প্রদান করলো তার কোনো উল্লেখ, কোনো সাপোর্টিং ডকুমেন্ট। এই থেকে আমাদের ধারণা আগের যে চেয়ারম্যান বা এমডি ছিলেন তারা বিদেশে টাকা পাচার করেছেন। তদন্তে যদি দেখা যায় টাকা পাচার হয়েছে, জানা যায় যে কোন দেশে পাচার হয়েছে, কত পাচার হয়েছে, তখন আমরা এই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে চেষ্টা করব সেই টাকা ফিরিয়ে আনতে। কিন্তু সেটা কিন্তু সহজ ব্যাপার নয়। তবে পাওনাদারদের কাগজপত্র যত্নে রাখার পরামর্শ দিয়েছেন বোর্ড সদস্যরা, যেন দরকারি মুহূর্তে তা সহজে তারা উপস্থাপন করতে পারেন। সব মানুষের কাছে আমাদের অনুরোধ হলো কাগজগুলো আপনারা রাখবেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন পেলেন ৪৪ নবীন কর্মকর্তা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের প্রয়োজনে কাজ করতে সন্তানদের প্রতি আহ্বান জানান উচ্ছ্বসিত অভিভাবকরা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। দীপ্ত পায়ে কুচকাওয়াজের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন নবীন নৌ কর্মকর্তারা। আর এই এগিয়ে চলা দেশের প্রয়োজনে সমাপনী কুচকাওয়াজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম দেওয়ার মাধ্যমে কমিশন প্রাপ্ত হয়েছেন ৪৪ জন কর্মকর্তা। এর মধ্যে ৩৬ জন মিডশিপম্যান এবং ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার। ঐতিহ্যের অংশ হিসেবে সন্তানদের কমিশন ব্যাচ পরিয়ে দেন তাদের অভিভাবকরাই। ওর কাছে একটাই প্রত্যাশা, আমরা বাংলাদেশ নৌবাহিনীর সকল কর্মকর্তা যেভাবে দেশপ্রেমে কাজ করি, আমরা সাগর দেশ রক্ষা সেইভাবে যেন একইভাবে আমাদের মতো করে দেশের সেবায় নিয়োজিত থাকে।
আমার ছেলে যেন সবার মানে কল্যাণে আসে, মানব কল্যাণে যেন কাজে লাগে, দেশের সম্পদ যেন পরিণত হয়। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবালের উপস্থিতিতে সন্তানদের বেশ পড়াতে পারা, সে সাথে তাদের কৃতিত্বে অভিভাবকরা ছিলেন উচ্ছ্বসিত, যেন হয়ে উঠুক দেশের যোগ্য সন্তান। সন্তানের কাছ থেকে এর থেকে বড় পাওয়ার কিছু থাকে না। আমি আমার সন্তানকে দেশের জন্য দিতে পেরে আমি গর্বিত। আমি চাই আমার মেয়ে আজকে যে কমিশনটা পেয়েছে তার সমাপ্তিটাও যেন এরকম সুন্দরভাবেই হয়। এবার মিডশিপম্যান মোহতাসামিম সিফাত, সোর্ড অফ অনার আলিফ আবদুল্লাহ, নূর প্রধান স্বর্ণপদক এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার সাব লেফটেন্যান্ট আব্দুল মোমিন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক লাভ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল তাদের হাতে পদক তুলে দেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 6 জনে একজন প্রবীণ নির্যাতনের শিকার, আর বাবা মাকে নির্যাতনের ক্ষেত্রে শিক্ষিত সন্তানদের হারই বেশি। প্রবীণ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এমন তথ্য দিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পিতা মাতার ভরণ পোষণের খরচ বহন না করলে 3 মাসের কারাদণ্ডের বিধান বাস্তবায়নের তাগিদ দিলেন প্রধান বিচারপতি। বার্ধক্যকালে যে মানুষটা সন্তান নাতি নাতনিদের সঙ্গে সময় কাটানোর কথা কপালের ফেরে, তারা এখন বৃদ্ধাশ্রমে। কাউকে সন্তান রেখে গেছে, কেউ আবার সহিংসতা ও নির্যাতনের ভুক্তভোগী, যাদের অধিকাংশই মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বাবা মাকে ভরণ পোষণ না দিলে জেল জরিমানার বিধান আছে। এরপরও কি কমেছে বৃদ্ধাশ্রমে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা? সোমবার প্রবীণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি দিলেন ভয়াবহ তথ্য। বললেন, প্রতি 6 জন প্রবীণের মধ্যে একজন নির্যাতনের শিকার। এমনকি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও পিতামাতাকে লাঞ্ছিত ও নির্যাতনের অভিযোগ আসছে তাদের কাছে। প্রতি 6 জন প্রবীণ ব্যক্তির মধ্যে একজন নিপীড়নের শিকার হচ্ছে। একথা অস্বীকার করা যায় না। প্রবীণদের প্রতি নিপীড়ন ক্রমান্বয়ে বেড়ে চলেছে। তথাকথিত শিক্ষিত ব্যক্তিগণ বয়োবৃদ্ধ পিতামাতার প্রতি সীমাহীন উদাসীনতা প্রদর্শন করছে, যা সবসময় আমাকে ব্যথিত করে। পিতামাতাকে অবহেলাকারী সন্তানের 3 মাসের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানার বিধানের কথা বলা আছে আইনে। এই বিধান বাস্তবায়নের তাগিদ দিলেন প্রধান বিচারপতি। পিতামাতার প্রতি অবহেলা প্রদর্শনকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা এখন বাস্তবতার নিরিখে অপরিহার্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে 1,30,00,000 মানুষ প্রবীণ, যা মোট জনগোষ্ঠীর 8%। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। করোনা স্থবিরতার পাশাপাশি পরিবহন শ্রমিক ধর্মঘটের অস্থিরতার পরও কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। গত বছরের তুলনায় 3 লাখ কন্টেইনার এবং 1 কোটি মেট্রিক টনেরও বেশি পণ্য হ্যান্ডলিং করে এই কৃতিত্ব অর্জন করে। এছাড়া বেড়েছে জাহাজ আসার সংখ্যাও। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চলতি বছরের মাঝামাঝিতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যখন বিশ্বজুড়ে স্থবিরতা চলছিল, তখন বাংলাদেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে পুরোদমে সচল ছিল চট্টগ্রাম বন্দর। বছর শেষ হওয়ার আগেই মিলেছে এতে সফলতা। কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিং এর পাশাপাশি জাহাজ আসার ক্ষেত্র গড়েছে নতুন রেকর্ড। 19 ডিসেম্বর পর্যন্ত কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে প্রায় 31 লাখ টিউএস, যা গত বছর ছিল 28,39,000 টিউএস। বিভিন্ন রকম প্রতিকূলতা আমাদেরকে সামাল দিতে হয়, তারপরেও আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যেন সবার সাথে, সব ইউজারদের সাথে, সব স্টেক হোল্ডারদের সাথে সার্বক্ষণিক সমন্বয় করে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া। কার্গো হ্যান্ডেলিং এর ক্ষেত্র নতুন উচ্চতায় স্থান করে নিয়েছে চট্টগ্রাম বন্দর। গত বছর এই বন্দর 10,32,00,000 মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করলো। এবার বছর শেষ হওয়ার আগে তা 11,26,00,000 ছাড়িয়েছে। তবে বন্দরের সক্ষমতা বাড়াতে বাড়তি জেটি এবং ইয়ার্ডের চাহিদা রয়েছে ব্যবসায়ীদের। 60 বিলিয়নের টার্গেট যদি সক্ষমতা যদি করতে হয়,
তাহলে কিন্তু বন্দরকে আরও বেশি এফিসিয়েন্টলি কাজ করতে হবে। মাল হ্যান্ডেলিং করার জন্য যে ইকুইপমেন্টগুলি এনেছে তার আমরা মনে করি আরও মডার্ন ইকুইপমেন্ট আনতে হবে, সাথে বন্দরে কিছু জেটি বাড়াতে হবে। এই বছরই প্রথম চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসার সংখ্যা 4000 অতিক্রম করেছে। তবে জাহাজের গড় অবস্থান সময় কমাতে বার্থ অপারেটরের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন শিপিং এজেন্টরা। যে শোর হ্যান্ডলিং অপারেটর ওরা কিন্তু বাড়েনি, এটা অনেক দিন থেকে, সেই 7 সালের পর থেকে আর একজনও বৃদ্ধি হয়নি। কিন্তু যেভাবে কাজের গতি বাড়ছে, যেভাবে বন্দর বাড়ছে, বে টার্মিনাল বাড়ছে, পতেঙ্গা বাড়ছে, সেভাবে কিন্তু ওদেরকেও বাড়াতে হবে। আন্তর্জাতিক শিপিং ম্যাগাজিন লয়েডসের তালিকায় বিশ্বের 100টি ব্যস্ততম বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 64তম। বৈশ্বিক তালিকায় এই বন্দর পিছিয়ে রয়েছে। আর এক্ষেত্রে দক্ষতা এবং সক্ষমতা বাড়িয়ে আধুনিক বন্দর করার কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায়। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঘড়ির কাঁটায় দিন নির্দেশ করলেও রাজশাহী এবং পঞ্চগড়ে সূর্যের দেখা নেই অনেকটা সময়। দেখে বোঝার উপায় নেই বেলা ঠিকই গড়িয়েছে। জীবিকার তাগিদে ঘর ছেড়ে বাইরে বের হয়ে শৈত্যপ্রবাহের কবলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। খুব শীত, ঠান্ডা, আমার কাজ কাম নাই, ঠান্ডা আমরা খুব খারাপ দিন গেল। প্রচণ্ড শীত, এই শীতে তো ওরকম কামাই রুজি নাই এবং পেটের তাগিদের জন্য বাইরে হতে হচ্ছে। সোমবার সকাল 6টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার ইঙ্গিত দিল আবহাওয়া অফিস। গত কয়েকদিন এখানে সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 10-এর মধ্যে বিরাজ করতেছে এবং আগামী সপ্তাহের মধ্যে তাপমাত্রা আরও কমে যেতে পারে এবং মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে। ঘন কুয়াশার প্রভাব না থাকলেও শৈত্যপ্রবাহে জবুথবু ঠাকুরগাঁয়ের জনজীবন। খুব একজন না হলে ঘর ছেড়ে বের হচ্ছেন না অনেকে। একটু উষ্ণতার খোঁজে ভিড় জমে মোড়ের চায়ের দোকানে। এত ঠান্ডা বেড়ে যাচ্ছে, আমাদের চলাফেরার ভীষণ অসুবিধা হচ্ছে। কুয়াশায় হাত পা কখনো হয়ে যাচ্ছে, এতে খুব কষ্ট হচ্ছে। চুয়াডাঙ্গাতেও বইছে কনকনে হিমেল বাতাস। অবশেষে নিউজিল্যান্ডে সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। আইসোলেশনে আছেন কোভিড আক্রান্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। তবে সবশেষ করোনা পরীক্ষায় দলের বাকি সবার নেগেটিভ ফলাফল এসেছে। ফলে মঙ্গলবার থেকে মাঠের অনুশীলনে নামতে আর কোনো বাধা রইল না টাইগারদের, জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সকালের রেজাল্টে আলহামদুলিল্লাহ আমরা সবাই নেগেটিভ, আর এই নেগেটিভ হওয়ার কারণে আগামীকাল আমরা ইনশাল্লাহ এখান থেকে বের হতে পারবো এবং প্র্যাকটিসে যেতে পারবো। কালকে আমাদের 10:15 থেকে প্র্যাকটিস আছে লিঙ্কন ইউনিভার্সিটি গ্রাউন্ডে, যেখানে আমরা জিমের ফ্যাসিলিটিসটাও পাবো। তারপর ওখানে প্র্যাকটিস শেষ করে আমরা আমাদের হোটেলে উঠে যাবো, নোভেল হোটেলে, এবং তারপর থেকে স্বাভাবিক যেভাবে আমরা চলাফেরা করতে পারবো, ট্রেনিং করতে পারবো, সবই করতে পারবো এবং নিজেদেরকে তৈরি করতে পারবো ফার্স্ট টেস্ট ম্যাচের জন্য ইনশাল্লাহ। তো দেশবাসীকে যত এই প্রত্যাশা, সবাই আপনারা দোয়া রাখবেন যাতে আমরা ভালো থাকি এবং এখানে সবাই সুস্থ থাকি। এবার কিশোরগঞ্জের বিখ্যাত পনিরের খবর। বঙ্গভবন থেকে গণভবন, সব জায়গায় সবার পছন্দের খাবারের তালিকায় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী খাবার পনির। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এই পনির পাঠানো হয় ভারতের প্রধানমন্ত্রীর বাড়িতেও। এরই মধ্যে জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে স্থান পেয়েছে অষ্টগ্রামের এই পনির। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। অষ্টগ্রামের পনির মোগল আমল থেকে পছন্দের তালিকায় স্থান ধরে রেখেছে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের এই সুস্বাদু পনির। কোনো প্রকার ক্ষতিকর দ্রব্য ছাড়া হাওরের গরু ও মহিষের বিশুদ্ধ দুধ থেকে স্থানীয় কারিগরদের তৈরি পনিরের কদর রয়েছে। এখানকার পনির নিয়মিত যাচ্ছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসায়। মহামান্য রাষ্ট্রপতি আমার পনির খাইতেছে এবং প্রধানমন্ত্রীও আমার বানানো পনির খায়া উনি অষ্টগ্রামের পনির বললে বিখ্যাত স্বীকৃতি দিচ্ছে। এই মাওয়াটা পানির মধ্যে আধা ঘন্টা ভিজে রাখলে ওই পানিটা দুধের মধ্যে দিলে 1 ঘন্টা আধা ঘন্টা পর মানে একটু জমাট বাঁধে। বংশ পরম্পরায় এ পেশায় জড়িত অষ্টগ্রাম সদরের অনেক কারিগর। তবে পর্যাপ্ত চাহিদা থাকার পরও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে দিন দিন কমছে পনিরের কারিগরের সংখ্যা। বর্তমানে মাত্র 20টির মতো পরিবার এই শিল্পের সাথে জড়িত আছে। বর্তমানে অনলাইনে পনির বিক্রি বেড়েছে, আর হাওড়ে অল ওয়েদার সড়ক নির্মাণ হওয়ায় দেশের বাইরে পনির রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এটা খাই স্বাদ পাইছি। ওনার পনিরটাই সবাই
পছন্দ করে। রাষ্ট্রপতির পছন্দের তালিকায় রয়েছে পনির। তার নির্দেশে ব্র্যান্ডিং পণ্য পনির শিল্পের বিকাশে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। হাওর এলাকায় যে পর্যটন যে সময়টি থাকে, এই সময়তে এখানে ভ্রাম্যমাণ যে পনির বিক্রয় কেন্দ্র সেগুলো স্থাপন করা। হাওর বাওর মাছে ভরা অষ্টগ্রামের পনির সেরা, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে স্থান পেয়েছে হাওরের পনির। সময় সংবাদ, কিশোরগঞ্জ। জার্মানিতে জমে উঠেছে বড়দিনের মেলা, তবে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা এখনও কমেনি। এরই মধ্যে করোনা পরিস্থিতির অবনতিতে প্রতিবেশী ফ্রান্স, ডেনমার্ক সহ বেশ কয়েকটি দেশকে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে জার্মানি। বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানির হামবুর্গ, কোলন, ফ্রাঙ্কফুর্ট কিংবা বার্লিন সবখানেই সন্ধ্যা নামলেই উৎসব মুখর চারিদিক। করোনার নাজুক পরিস্থিতিতেও বাহারি সাজুগুজুতে কমতি রাখেনি ঐতিহ্যবাহী বড়দিনের মেলাগুলো। রং বেরঙের হরেক রকমের পসরা সাজিয়ে ক্ষুদ্র ও মাঝারি দোকানিরা যেন এই উৎসবটিরই অপেক্ষা করে থাকেন দিনের পর দিন। আর সন্ধ্যা নামলেই তীব্র শীত আর হিম ঠান্ডা উপেক্ষা করে ছোট বড় সবাই যেন ছুটছেন জমে ওঠা বড়দিনের আনন্দ মেলায়। তবে মেলায় ঢুকতে দেখাতে হচ্ছে টিকা নেয়া কিংবা সেরে ওঠা অথবা করোনার চটজলদি নেগেটিভ সার্টিফিকেটও। বছর ধরে এই দিনগুলোর অপেক্ষায় থাকি আমরা। বেশ ভালো লাগছে বড়দিনের আগেই দারুণ এই মেলার অংশ হতে পেরে। সবচেয়ে ভালো লেগেছে প্রচুর মানুষের সমাগম দেখে। এদিকে করোনার ভয়াবহ অবনতিতে প্রতিবেশী দেশ ফ্রান্স, ডেনমার্ক, অস্ট্রিয়া সহ ব্রিটেনকেও ভাইরাস ভ্যারিয়েন্ট ও ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করেছে জার্মানি। বিশেষ করে ডেনমার্কে দ্রুত গতিতে ওমিক্রন ছড়িয়ে যাওয়ায় সেখানেও বন্ধ করে দেওয়া হয়েছে থিয়েটার, সিনেমা, কনসার্ট সহ জনসমাগমও। দেখুন, আমি লন্ডন থেকে বেড়াতে এসেছি। জার্মানিতে করোনার পরিস্থিতি আমাদের ব্রিটেনের চাইতে অনেক ভালো। এখানে তো তবুও নাগরিকদের নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রয়েছে, কিন্তু ব্রিটেনের অবস্থা সত্যিই নাজুক। এদিকে করোনার 2 ডোজ টিকা সম্পন্ন করার পর করোনার পঞ্চম ঢেউ আঘাত হানার আগেই বুস্টার ডোজ নেয়ার পাশাপাশি 6 বছর বয়স থেকেই সকল শিশু কিশোর ও সর্বস্তরের নাগরিকদের শারীরিক দূরত্ব বজায় রেখে উৎসবে যোগ দেওয়ার কথা থাকলেও তা অনেককেই মানতে দেখাই যায়নি। জার্মানিতে করোনার টিকার 2 ডোজ নেওয়ার পরও নতুন করে আক্রান্ত হয়েছেন অনেকেই। তবুও নিজের এবং অন্যের জীবন রক্ষার্থে করোনা ভ্যাকসিনের কোনো বিকল্প নাই বলছেন এদেশের চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বড়দিন ঘিরে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত হয়েছে ইউরোপের প্রতিটি অলিগলি। ভালো উপার্জনের আশায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও কর্মজীবীরা অপেক্ষায় থাকেন এই দিনটির। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও চিত্রে রিপোর্ট। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন, আর এই দিনকে ঘিরে চলে সারা মাস আনন্দ উদ্দীপনা। বড় বড় সড়কগুলো থেকে শুরু করে অলিগলি ঝলমলে আলোতে রঙিন হয়ে উঠছে। রাজপথ, শপিং মল সবখানেই চোখ ধাঁধানো আলোর ঝলকানি। সব ধরনের ব্যবসায়ীদের মাঝে উৎসব ভাব। সারা বছর তারা যে ব্যবসা করেন তার অধিকাংশ লাভের হিসাবটা পরিপূর্ণ হয় বড়দিনকে ঘিরে। বিভিন্ন ধরনের বাতিগুলা সাজায়, ঘরের মধ্যে সাজায়, বাসার মধ্যে সাজায়। আমরা বিগত দিনের চেয়ে এই মাসে একটু ডাবল সেল দেই। ডিসেম্বর মাসে প্রবাসী বাংলাদেশি কর্মজীবীদের মাঝেও বড়দিনকে ঘিরে যে উৎসবের ঢেউ লাগে তা তাদের চোখে মুখে ধরা পড়ে। স্প্যানিশ বা দেশীয় অন্যান্য প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের জন্য এই মাস অনেক আনন্দের। এই আনন্দটা আসলে আমরা অন্য সময় পাই না, শুধু ডিসেম্বর মাস আসলে সুযোগ সুবিধা বোনাস ইত্যাদি পাই থাকি। ডিসেম্বর মাস আসলে অনেক আনন্দপূর্ণ একটা মুহূর্ত থাকে। খ্রিস্ট ধর্মের অনেক একটা হোলি একটা মাস। বৈশ্বিক মন্দায় বছরের অন্যান্য সময়ে ব্যবসায় কিছুটা ভাটা পড়লেও এ সময়টাতে তারা তা পুষিয়ে নেয়। করোনা আতঙ্কে গেল বছর ব্যবসায়ীরা তেমন একটা সুবিধা করতে না পারায় অনুকূল পরিবেশে এবার সবার মুখে হাসির ছটা। অবৈধ অভিবাসীদের মুখেও খুশির ঝলক। তারাও এ সুযোগে নিজেদের মতো করে পসরা সাজিয়ে কামিয়ে নেবে সাধ্যমতো। সময় সংবাদ, স্পেন। এ ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।